12 কার্যদিবসে শেষ হলো মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন। 17ই মে রায় দেবেন আদালত। সর্বোচ্চ সাজার আশা স্বজন আইনজীবীদের। ভারতে আটকের পর থানায় নিয়ে নির্যাতন, জাহাজে তুলেও মারধর, নৌপথে সুন্দরবনে পুশিং করা 75 বাংলাদেশের শরীরে ক্ষত। পরিবারের কাছে হস্তান্তর করল কোস্টগার্ড। এবং কাল একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, পরিদর্শন করবেন বন্দর, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতু। সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মাত্র 12 কার্যদিবসে শেষ হলো মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। আগামী 17ই মে বিচারের রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণ হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্বজনরা। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনে আদালতে তোলা হয় শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার সকল আসামিদের। মঙ্গলবার দুপুরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আগামী 17 মে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। গত 6 মার্চ বোনের বাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দলে গ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আসিয়া। ঘটনার 7 দিন পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। পরে শিশুটির মা আয়েশা খাতুন বাদী হয়ে মাগুরা থানায় মামলা করেন। 13 এপ্রিল হিটু শেখকে প্রধান অভিযুক্ত করে 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত 27 এপ্রিল। মঙ্গলবার শেষ হয় বিচারিক কার্যক্রম। আমরা এই মামলায় আসামি হিটু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্সেস এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস যদি আমরা কম্পেয়ার করি, তুলনামূলকভাবে পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে এই মামলার এভিডেন্স অন রেকর্ডে আসামি সহ অন্যান্যদের বিরুদ্ধে যারা অ্যাকিউজ, যে 4 জন আসামি রয়েছেন, সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় সব আসামি সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা। আমরা চেষ্টা করেছি আইন মন্ত্রণালয় এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে মেনে অতি দ্রুততম সময় এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত এবং বিচার কার্য শেষ করার জন্য 1 নম্বর আসামি হিটু শেখের ফাঁসি চাই এবং ওই 3 জনের যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির জন্য আদালত দেয়। মামলায় আসিয়ার বোনের শিশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা, বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহিদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। আমরা অপুর কাছে যাব, একটু অপেক্ষা করছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা সরবেনের পদত্যাগের দাবিতে আজকে বিকেল 5টায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আপনারা জানেন যে এর আগে গত রাত 10টা থেকে, অর্থাৎ সোমবার রাত 10টা থেকে অনশন শুরু করে 11 শিক্ষার্থী, এবং গতকালকে থেকে আমরা দেখেছি যে শাটডাউন রয়েছে। সকল ধরনের ক্লাস বর্জন করে শাটডাউন কার্যক্রম চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল দপ্তরে তালা মেরে দিয়েছে আন্দোলনকারীরা, এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য বাসভবন সেখানে তালাবদ্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। তাদের দফা 1, দাবি 1, ভিসির পদত্যাগ। তাদের যে দাবি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে যোগদানের পরপরই আওয়ামী লীগের যারা দোষর হিসেবে চিহ্নিত তাদেরকে পুনর্বাসন করছে। তিনি কোনো উন্নতি না করে নানান ধরনের দুর্নীতিবাজে জড়িয়ে পড়ছে, সেই প্রতিবাদ করা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা করছে। এই নানান অনিয়ম দুর্নীতির কারণে প্রথমে 22 দফা, পরে 4 দফা, এখন 1 দফা ভিসির পদত্যাগের দফাটি নিয়েই তারা আন্দোলন করছে। এই মুহূর্তে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক বন্ধ রয়েছে, ফলে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কিন্তু যাত্রীরা। আমরা এই বিষয়ে উপাচার্য সুচিতা সরবেনের সাথে কথা বলেছিলাম। তিনি দাবি করেছেন যে এর মধ্যে বেশ কিছু দাবি দেওয়া, শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিয়েছে, তারপরও কেন এই আন্দোলন চলছে সেটিকে তিনি অযৌক্তিক দাবি করছেন সুচিতা সরবেন, উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের। তবে অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করছে যে তাদের কাছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা উপাচার্য কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সাথে কোনো বসেনি, তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ফলে বাধ্য হয়ে তারা একের পর এক, আজকে প্রায় 1 মাস হলো, 28 দিন পার হতে চললো আজকে দিনে, এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। বরিশালের বিশ্ববিদ্যালয়ের সামনের যে মহাসড়ক, বরিশাল কুয়াকাটা মহাসড়কের অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে তারা এই আন্দোলন চালাচ্ছে। অন্যদিকে ভেতরে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে
যারা শিক্ষার্থীরা রয়েছে 11 সেই শিক্ষার্থী এই মুহূর্তে সেখানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা যেটি বলছেন অসুস্থ হয়ে পড়েছে। আন্দোলনকারীরা বলছেন যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আবার এখানে অনেকেই স্যালাইন দিয়ে এই অনশন কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে এই আন্দোলন কর্মসূচির সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ একাত্মতা প্রকাশ করেছেন। 46 জন শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিবৃতি দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে আসছে এই আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমার কাছে সবশেষ ভিসি বিরোধী আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় এতটুকুই খবর ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী অপূর্ব অপু। কুয়েটে 37 আন্দোলনকারীকে শোকজ করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11:30টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন শিক্ষকদের লাঞ্ছিত করা সহ বিভিন্ন অভিযোগ তুলে সোমবার 37 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় কুয়েট কর্তৃপক্ষ। 15 মে বিকেল 5টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে একাডেমিক কার্যক্রম চালুর 7ম দিনেও ক্লাসে যাননি কুয়েটের শিক্ষকরা। শিক্ষকদের লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা নেবেন না বলে জানিয়েছে শিক্ষক সমিতি। ভারতের গুজরাটে থানায় নিয়ে মারধর, পরে চোখ বেঁধে জাহাজে তুলে চলে অমানবিক নির্যাতন। কয়েকদিন পর গভীর রাতে সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনের চরে 78 জনকে ফেলে যায় ভারতীয় কর্তৃপক্ষ। তাদের প্রত্যেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীদের মধ্যে 75 জন বাংলাদেশি তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। দফায় দফায় নির্যাতন, কখনো বাড়ি ঘরে ঢুকে, কখনো থানায় নিয়ে। নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারায় ভারতের গুজরাটে পুলিশের হাতে নিপীড়নের শিকার বহু মানুষ। এক পর্যায়ে চোখ বেঁধে শখানেক ব্যক্তিকে তোলা হয় জাহাজে, সেখানেও চলে মারধর, খাবার দেয়া হয় সামান্য। শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া এলাকার চরে ওই জাহাজ থেকে 78 জনকে ফেলে যায় ভারতীয় কর্তৃপক্ষ। তাদের সবার শরীরেই রয়েছে নির্যাতনের চিহ্ন। পুরুষদেরকে মহিলাদেরকে সবাইকে তুলে নিয়ে যায়। সুরত উনপাটিয়া গুজরাটে থাকতাম। রাত 3টার সময় আমারে উঠাই নিয়ে আইছে, আমার বউ বাচ্চা এখানে রয়েছে। মার খেতে খেতে কেউ বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেল তারপরেও মারে আর বলে কি যদি মরে যায় তাহলে সমুদ্রের ভিতরে ফেলে দেব। মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর থানায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানিয়েছে পুশ ইন করা 78 জনের মধ্যে 75 জন খুলনা, যশোর, নড়াইল সহ বিভিন্ন জেলার বাসিন্দা, বাকি 3 জন ভারতীয়, তবে সবাই বাংলা ভাষাভাষী। বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়, তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননা সূচক মন্তব্য প্রদান করে। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। আর 3 ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সময় সংবাদ, সাতক্ষীরা। চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য আগের মেয়র ও সিডিএ চেয়ারম্যানকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে নাজির, বিদ্যাসহ শহরের বেশ কয়েকটি খাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। খালগুলো থেকে আমরা দখলমুক্ত করছি প্রথম, তারপরে খালকে খনন করা হয়েছে, খালের উপর সরানো হয়েছে, তারপরে হচ্ছে যে এখন ওই যে যেটা বললাম 10,000 সারা চট্টগ্রাম শহরে 240 লিটারের বিল দেওয়া হয়েছে, ওখানে বস কালভার ইয়ে করা হবে। তো এই জন্য সবকিছু করা হয়েছে। এখন কিন্তু আপনাদের নাগরিক দায়িত্বের পালা, আপনারা এখন এটাকে পরিষ্কার রাখবেন। এটা আগে যারা নগর পিতা ছিলেন, আগে যারা সিডিএ চেয়ারম্যান ছিলেন, তারা এই জলাবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দায়ী। আগামীকাল চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিদর্শন করবেন বন্দর ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। এছাড়া যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। 18
1888 সালে ব্রিটিশদের চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের। দেশের অর্থনীতির স্বর্ণদ্বার খ্যাত এই বন্দরে সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা ও বন্দরের আধুনিকায়নের সংকট কাটিয়ে ওঠার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। যেভাবে বন্দরকে আধুনিকায়ন করার কথা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম হয় নাই। মানদাদা আমলের মতো আপনি দেখবেন ঠেলা গাড়ি করে কিন্তু কন্টেনার থেকে গুডসগুলো আপনার কন্টেনারের আপনার শেডের মধ্যে ঢুকাচ্ছে, আবার শেড থেকে কিন্তু গাড়িতে লোড দিচ্ছে। বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি সেগুলি যদি স্থাপন করা যায় বন্দরের অ্যাক্টিভিটি অথবা এফিসিয়েন্সি আরও বাড়বে। দেশের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায় থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান এই সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা। যত দ্রুত সম্ভব এটা হবে শেষ করা উচিত এবং সরকারের একটু নজরদারি থাকা উচিত যাতে এটা সেতু নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। সফরসূচির শেষ পর্যায়ে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। রংপুরে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 20 লাখ গবাদি পশু। 2 সপ্তাহ পরেই বিভিন্ন হাটে শুরু হবে বেচাকেনা। ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবি। মাদারীপুরে 250 শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুর 12টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বেশ কিছু নথি যাচাই বাছাই করেন দুদকের কর্মকর্তারা। এসব নথি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। এক ব্যক্তি প্রত্যেকটা লটেই কাজ পেয়েছে, এটা আমাদের কাছে প্রাথমিক অসঙ্গতি মনে হয়েছে। আমরা ডকুমেন্ট চেয়েছি, ডকুমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে পিপিআর 2006 এবং 2008 অনুযায়ী এটা হয়েছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বিস্তারিত আইনগত পদক্ষেপের জন্য কমিশনে প্রেরণ করব। চট্টগ্রামে বৃদ্ধা নূর আয়েশাকে শ্বাসরোধে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2015 সালের 21 সেপ্টেম্বর রাউজানের 69 পাড়া এলাকায় পরকীয়া প্রেমের ঘটনা জেনে ফেলায় ভাতিজা শেখ কামাল ও পুত্রবধূ কুসুম আক্তার শ্বাসরোধ করে হত্যা করে বৃদ্ধা নূর আয়েশাকে। এ ঘটনায় নূর আয়েশার ছেলে মোহাম্মদ মুবিন বাদী হয়ে শেখ কামাল ও অজ্ঞাত একজনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। পাবনায় একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় গতরাতে সদর উপজেলার বিজয়রামপুর গ্রামে একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন বাবুল শেখ ওরফে লগা বাবু। এ সময় দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সে চরমপন্থী নেতা ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রংপুর বিভাগে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 19,80,000 গবাদি পশু। 2 সপ্তাহ পরই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাটে পশু কেনা বেচা শুরু হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ দফতর। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি খামারিদের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের গিলাবাড়ি এলাকার আরজু বেগম কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানালেন 2টি দেশি জাতের গরু বিক্রি করে নিজের স্বপ্ন পূরণের কথা। ঈদের সময় বিক্রি করিয়া জমি বন্ধক নেবে, হয়তো 2টা করে কিনে লাগবে ছোট ছোট, কিনিয়ে আবার আশা করবো যে সামনের বকরা ঈদ ধরা। ঈদুল আজহা ঘিরে আরজু বেগমের মতো জেলার প্রায় সব খামারের ব্যস্ততা এখন পশু লালন পালনে। তবে খামারিদের রক্ষায় ভারতীয় গরু যেন কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সীমান্তে কঠোর নজরদারির দাবি তাদের। আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে, কোনোভাবেই যাতে ইন্ডিয়া থেকে যাতে গরু না আসে আমরা এটাই চাই। প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, বর্ডার এলাকা দিয়ে কোনো গরু যাতে ঢুকতে না পারে। নতুন নতুন খামারি বুকে আশা পাচ্ছে যারা 2টা-3টা গরু করে, এই খামারিগুলোকে, এই উদ্যোক্তাগুলোকে আমাদের নষ্ট করা যাবে না। সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবার আসলে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গবাদি পশু আসবে না
যার ফলে কৃষকরা এগুলোর ভালো মূল্য পাবে এবং আমরাও এগুলো আমাদের যে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখভাল করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আগামী ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর বিভাগে 19,80,000 পশু প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 5,68,000-এর বেশি পশু। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। রাঙামাটিতে 2,500 পরিবার পেল বিজিবির খাদ্য সহায়তা। সকালে বাঘাইঘাট ব্যাটালিয়ন এবং মারিশা ব্যাটালিয়ন যৌথভাবে বাঘাইছড়ি উপজেলায় এ সহায়তা দেয়। দেশের সার্বভৌমত্ব ও সীমানা সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে নানা সহযোগিতা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে বিতরণ করা হলো খাদ্য সহায়তা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 12 কার্যদিবসে শেষ হলো মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন। 17ই মে রায় দেবেন আদালত। সর্বোচ্চ সাজার আশা স্বজন আইনজীবীদের। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।